এটা উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। এই যে ভারতের জমি আছে, ভারতের যে ল্যান্ড আছে, ভূগোলের ভাষায় বলে ভূ, সেই ল্যান্ডটা কি রকম, এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট পার্ট। আর এইটা ভালো করে পড়লে পরে মোটামুটি ভারতের ভূগোল হয়ে গেল। ভারতের উত্তর দিকে মোটামুটি এই অংশটা হচ্ছে পার্বত্য অঞ্চল। তারপরে এই অংশটা হচ্ছে সমভূমি অঞ্চল মোটামুটি। এইদিকে আরব সাগর আছে, এটা বঙ্গোপসাগর, এখানে আছে ভারত মহাসাগর। তাহলে এই জায়গাটা দ্বীপের মতো, তাই না? কিন্তু তিন দিকে জল থাকলেও এই জায়গাটার একদিকে তো স্থল, তাহলে এটা দ্বীপ হয় নাই, উপদ্বীপ হয়েছে। এই জায়গাটায় এটা হচ্ছে মালভূমি অঞ্চল, যেহেতু উপদ্বীপ তাই বলে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। কোথাও বুঝতে না পারলে বলবে, আর এখনই মুখস্থ করবে যা যা বলতেছি। তাহলে পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। সমুদ্রের পাড়কে বলে উপকূল। এই মালভূমি অঞ্চল বাদ দিয়ে বাকিটুকু হচ্ছে সমভূমি। সমুদ্রের পাশে তো সমভূমি থাকবে, তাই না? সমুদ্রের পাশে কি থাকবে? সমভূমি থাকবে। তাহলে এটাকে বলে উপকূলীয় সমভূমি অঞ্চল। এই জায়গাটায় আছে মরুভূমি, আর এখানে আছে দ্বীপপুঞ্জ। তাহলে ভারতের ভূপ্রকৃতি কিরকম হইল? উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর ভারতের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ভারতীয় মরুভূমি, উপকূলীয় সমভূমি, আর দ্বীপপুঞ্জ। এটা আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। সাগর আর মহাসাগরের মধ্যে পার্থক্য কি? সাগর হচ্ছে কোনো একটা ল্যান্ডের আশেপাশের জলাশয়, উপসাগরও তাই। উপসাগরটা বেশি ল্যান্ড দিয়ে ঘেরা থাকবে, সাগরটা কম ল্যান্ড দিয়ে ঘেরা থাকবে। মহাসাগর কি জিনিস? খোলা, চারিদিকে খোলা, বিশাল। তুমি বুঝলে কি বললাম? এটা আরব সাগর, এটা বঙ্গোপসাগর, এটা ভারত মহাসাগর। আমরা আজকে পড়ব পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল। যদি কখনো পৃথিবীর ম্যাপ দেখো, এটা হচ্ছে পার্বত্য অঞ্চল। অ্যাটলাসের কোনো বই যদি বাড়িতে থাকে, তাহলে এই জায়গাটা ভালো করে দেখলে দেখতে পারবে মনে হচ্ছে এই জায়গাটায় যেন আঠা দিয়ে জোড়া লাগানো আছে। মানে দুইটা মাটির জিনিস একসঙ্গে জোড়া লাগানোর পরে আমরা ওই মাটিগুলো একটু চাপাচাপি করে জোড়া লাগাই না, এই জায়গাটা ঠিক ওই রকম দেখতে মনে হচ্ছে যেন এই পাশের জমিটা অন্য জমি, ওই পাশের জমিটা অন্য জমি, মাঝখানে কেউ আঠা দিয়ে বা মাটির দলা দিয়ে জোড়া লাগাই দিছে। শুধু দেখতে ওইরকম তাই না, এটা সত্যিকারেরই তাই। এটা সত্যিকারেরই জোড়া লাগানো অংশ। প্রথমে পৃথিবীতে
প্রথমে পৃথিবীতে একটাই মহাসাগর ছিল, একটাই মহাসাগর ছিল। এখন কয়টা? 5টা মহাসাগর। আগে একটাই মহাসাগর ছিল, নাম হচ্ছে প্যান্থালাসা। প্যান্থালাসা। আর এর মধ্যে একটাই অতি মহাদেশ ছিল, প্যানজিয়া। এটার নাম হচ্ছে প্যানজিয়া। একটা অতি মহাদেশ। অতি মহাদেশ মানে বিশাল, মানে এখন যে 7টা মহাদেশ দেখতে পাচ্ছ সেগুলো এক জায়গায় জোড়া লাগানো ছিল, মানে একটাই ছিল, একটাই ল্যান্ড ছিল, নাম প্যানজিয়া। তার চারপাশে একটাই মহাসাগর ছিল, নাম হচ্ছে প্যান্থালাসা। মোটামুটি 75 কোটি বছর আগে, 75 কোটি বছর আগে প্যানজিয়া ভেঙে যায়। প্যানজিয়া ভেঙে যায় এবং এই নিচের অংশটা দক্ষিণ দিকে চলে আসে। কত বছর আগে? 75 কোটি বছর আগে। এই যে ল্যান্ড বলতেছি, এগুলো প্লেটের উপরে অবস্থান করে। মানে তুমি তোমার বাড়ির পাশে পুকুরে একটা ভেলা ভাসিয়ে দিলে যেমনটা হবে, এই ল্যান্ডগুলো সেই এক একটা প্লেটের মতো। যেখানে বুঝবে না বলবে, হ্যাঁ, পুকুরে ভেলা ভাসিয়েছ, ভেলাটাকে মনে করো জমি, আর পুকুরটাকে মনে করো এই মহাসাগরটা, আর এটা হচ্ছে সেই ভেলাটা। এটা এই জমিটার উপরে, যেই জমিটা এই সাগরটার উপরে ভেসে বেড়ায়, তাই তো? সেটাকে আমি ভূগোলের ভাষায় বলছি, এগুলো টেকটনিক প্লেটের উপরে অবস্থিত। তাই এগুলো কি করতে পারে? নড়াচড়া করতে পারে। মোটামুটি গ্রামের বিয়েতে নদীতে বা পুকুরে প্রদীপ ভাসিয়ে দেয় ভেলায়, দেখেছো? দুইটা আলাদা আলাদা ভেলায় দুইটা আলাদা আলাদা প্রদীপ ভাসিয়ে দেয়। কিছুক্ষণ পরে দেখা যায় ওরা একসঙ্গে হয়েছে, বলে যে স্বামী স্ত্রীর জুটি একদম অনেক দিন যাবে। ঠিক এইরকম মনে করো, এটা একটা সেই প্রদীপ ভেলা, এটা একটা প্রদীপের ভেলা। মোটামুটি 30 কোটি বছর আগে এগুলো আবার এক জায়গায় জড়ো হওয়া শুরু করে। মোটামুটি 27 কোটি বছর আগে এটা জোড়া লেগে যায়। ঠিক আছে? কত বছর আগে? 27 কোটি বছর আগে। আবারও 20 কোটি বছর আগে, 20 কোটি বছর আগে এটা আবার ভেঙে যায়। আবার ভেঙে যায়, তখন এর নর্থ পার্টটার নাম হয় লরেশিয়া। লরেশিয়া। আর সাউথ পার্টটার নাম হয় গন্ডোয়ানা। গন্ডোয়ানা। ক্লিয়ার হলো? মোটামুটি 20 কোটি বছর আগে এই লরেশিয়া আর গন্ডোয়ানা নামে আবারও দুই ভাগে ভাগ হয়। এটা উত্তর দিকে চলে যায়, এটা দক্ষিণ দিকে চলে আসে। এই গন্ডোয়ানা ভাগটাতে আমাদের ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই জায়গাগুলো ছিল। আর এই লরেশিয়া ভাগটাতে এশিয়ার বাকি অংশটা, ভারত বাদ দিয়ে, ভারত তো এশিয়ার মোটামুটি দক্ষিণে, মধ্য দক্ষিণের দিকে, এশিয়ার বাকি অংশটা এবং ইউরোপ। এশিয়ার বাকি অংশ বলতে রাশিয়া, চীন এগুলো সব পড়বে। তুমি ঘুমাচ্ছ নাকি সাগরিকা? রাশিয়া, চীন এগুলো, তারপরে ইউরোপ, এগুলো পড়ে এই পার্টটাতে, লরেশিয়া পার্টটাতে। আর এই গন্ডোয়ানা পার্টটাতে আমাদের ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এই পার্টগুলো পড়েছে। এই পর্যন্ত বুঝেছো না বোঝো নাই? মুখস্থ হয়েছে এ পর্যন্ত? আগে একটাই অতি মহাসাগর ছিল, নাম হচ্ছে প্যান্থালাসা। আর একটা অতি মহাদেশ ছিল, নাম হচ্ছে প্যানজিয়া। মোটামুটি 75 কোটি বছর আগে এটা ভেঙে যায়। এগুলো ভেঙে গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।
এগুলো টেকটনিক প্লেটের উপরে অবস্থিত এবং এগুলো চলমান। মোটামুটি 30 কোটি বছর আগে এগুলো আবার এক জায়গায় হয়, মোটামুটি 27 কোটি বছর আগে এগুলো জোড়া লেগে যায়, মোটামুটি 20 কোটি বছর আগে আবারও ভেঙে যায়। এবারে দুটো নাম আমরা দিয়েছি, এটার নাম হচ্ছে লরেশিয়া, এটার নাম হচ্ছে গন্ডোয়ানা। লরেশিয়া পার্টে মোটামুটি এশিয়া আর ইউরোপের অংশগুলো আছে, গন্ডোয়ানা পার্টে মোটামুটি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই জায়গাগুলো, আন্টার্কটিকা এই জায়গাগুলো আছে। ঠিক আছে, মোটামুটি 7 কোটি বছর আগে এগুলো চলমান, এগুলো আবার পরস্পরের কাছাকাছি আসতে থাকে। আগে 20 কোটি বছর আগে, 30 কোটি বছর আগে কি হয়েছে আপাতত ভুলে যাও। 7 কোটি বছর আগে এরা যখন আবার পরস্পরের কাছে আসতে থাকে, এইটা হচ্ছে এই পার্টটা দক্ষিণে ছিল, এই পার্টটা উত্তরে ছিল, এই পার্টে হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত। ইন্দো অস্ট্রেলীয় কেন বললাম, ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই পার্টটা, আর এটা হচ্ছে ইউরেশীয় পার্ট। ইউরেশীয় কেন, ইউরোপ এশিয়া। এই ইন্দো অস্ট্রেলীয় পাত আর ইউরেশীয় পাত পরস্পর কাছাকাছি আস্তে আস্তে সংঘর্ষ হয়। সংঘর্ষ হইলে কি হবে, ভূমিকম্প হবে, ভূ আন্দোলন। এবং এই সংঘর্ষটা বিশাল সংঘর্ষ, মানে ওই সময় যদি কোনো জীব ছিল তাহলে ওই সময়ই ধ্বংস হয়ে গেছে, এমন ব্যাপার। বোঝা গেল, মানে বিশাল ভূমিকম্প, এত বড় একটা প্লেট পরস্পর ধাক্কা খাবে বলে বিশাল ভূমিকম্প। এই সময় এই লরেশিয়া আর গন্ডোয়ানার মাঝখানে আমি একটু আগে কি বললাম, এটা সাগর, এটা উপসাগর, কারণ কি দুইটা জমির মাঝখানে যখনই আছে তখন এটাকে আর মহাসাগর বলি না, আমরা সাগর উপসাগর এরকম নাম দিই। এই দুইটার মাঝখানে ছিল টেথিস সাগর। এইটার ক্ষয়প্রাপ্ত পলি টেথিস সাগরে পড়তো, এইটার ক্ষয়প্রাপ্ত পলি টেথিস সাগরে পড়তো। তাই টেথিস সাগরে প্রচুর পলি ছিল। যখন ওরা পরস্পর পাশাপাশি এসে সংঘর্ষ হয় তখন এর মাঝখানের পলিটা উপরে উঠে যায়, উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে এই এই পর্বতগুলো সৃষ্টি হয়। এইটা হচ্ছে আমাদের ইন্দো অস্ট্রেলীয় প্লেট, ওই পাশে হচ্ছে ইউরেশীয় প্লেট। এখানে তুমি অস্ট্রেলিয়াকে দেখতে পাচ্ছ না, কারণ পরে আবারও ভেঙে গেছে, সেটা আমার এখন পড়ার বিষয় নয়। এটা হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় প্লেট আর ওই পাশে হচ্ছে ইউরেশীয় প্লেট। এই মাঝখানে যে জয়েন্টটা দেখতে পাচ্ছ ওটা সেই সংঘর্ষের টাইমের জয়েন্টটা। আর এই যে পলিগুলো ভাঁজ হয়ে উপরে উঠে গেছে সেই পাহাড়গুলো এগুলো। গোটা পৃথিবীতে সর্বোচ্চ যত পাহাড় আছে, যত জায়গা আছে, এর থেকে বেশি উঁচু, বেশি পর্বতমালা, বেশি পাহাড় কোথাও নাই। এটাই হচ্ছে আমাদের সেই প্রাগৈতিহাসিক যুগের ভূ আন্দোলন। এর থেকে বড় ভূ আন্দোলন কোথাও হয়ও নাই, কোথাও এরকম সংঘর্ষ হয়ও নাই, কোথাও এত পাহাড় পর্বত পাওয়া যাবেও না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? তাহলে এই হচ্ছে সেই পর্বতমালা যেটা 7 কোটি বছর আগে তৈরি হয়েছে, তেথিস সাগরের পলিতে ভাঁজ পড়ে উপরে উঠে গেছে। ভাঁজ পড়ে উপরে উঠে যে পর্বত হয় তাকে বলে ভঙ্গিল পর্বত। এটা হচ্ছে প্রথম ভূমিকম্প 7 কোটি বছর আগে। মোটামুটি 2.5 থেকে 3 কোটি বছর আগে আবার ভূ আন্দোলন হয়, মানে এগুলো এখনো পরস্পরের কাছাকাছি যাচ্ছে, এখনো আজকের ডেটেও এটা এটা পরস্পরের পাশাপাশি যাচ্ছে। তাই এই জায়গাটা ভূমিকম্প প্রবণ। মাঝে মাঝেই আমরা ভূমিকম্প পাই কোথা থেকে, এই যে এই প্লেটটা এইদিকে যাচ্ছে, এই প্লেটটা এইদিকে আসতেছে। 2.5 থেকে 3 কোটি বছর আগে দ্বিতীয় ভূ আন্দোলনটা হয়, মানে বড় বড় ভূমিকম্পের কথা বলছি, ছোটখাটো না। আর মোটামুটি 50 লক্ষ থেকে 2 কোটি বছর আগে তৃতীয় তথা শেষ ভূ আন্দোলন হয়। শেষ কেন বলছি, আমি ছোটখাটো ভূমিকম্প বাদ দিয়েছি, ওই বড় ভূ আন্দোলনগুলোর কথা বলছি। তাহলে 7 কোটি বছর আগে প্রথমবার ভূ আন্দোলন হয়, 2.5 থেকে 3 কোটি বছর আগে দ্বিতীয় ভূ আন্দোলন হয়, 50 লক্ষ থেকে 2 কোটি বছর আগে তৃতীয় তথা শেষ ভূ আন্দোলন হয়।
তখন এই এই তিনটা ভূ আন্দোলনে এখানে যত পাহাড় পর্বতমালা আছে সব সৃষ্টি হয়েছে। খুব ধীরে ধীরে বললাম, কারো কোথাও বুঝতে অসুবিধা, কারো মনে কোনো প্রশ্ন? তাহলে আমরা পড়তেছিলাম উত্তরের পার্বত্য অঞ্চল কিভাবে সৃষ্টি হলো দেখলাম। গল্প করলে অনেক কিছু হারিয়ে যাবে। উত্তরের পার্বত্য অঞ্চল খুব ভালো করে মন দিতে হবে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে উপরে জায়গা নাই। এখানে একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে পামির গ্রন্থি। গ্রন্থি ব্যাপারটা কেমন, মানে ওইটা যেন এমন একটা এলাকা যেখান থেকে পর্বতমালা সৃষ্টি হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে। মানে ব্যাপারটা কি, অনেকগুলো পর্বতমালা এসে ওইখানে মিলিত হয়েছে, তাহলে ওইটাকে বলবো গ্রন্থি। গ্রন্থিটার নাম হচ্ছে পামির গ্রন্থি। এই পামির গ্রন্থি দিকে এইদিকে একটা পর্বতমালা চলে গেছে, এর নাম হিন্দু কুশ। এইদিকে একটা পর্বতমালা চলে গেছে, এর নাম কুনলুন। আর এই যে পর্বতমালা, এটা আমাদের, এটা হচ্ছে হিমালয়। এটার নাম হিমালয়। তাহলে এটা হচ্ছে হিন্দু কুশ, ওটা কুনলুন, আর ভারতে যে পর্বতমালা প্রবেশ করছে তার নাম হচ্ছে হিমালয়। জম্মু কাশ্মীরের এইখানে নাঙ্গা পর্বত আছে, এইখান থেকে আমাদের হিমালয়ের শুরু। নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া এই পর্যন্ত হচ্ছে আমাদের হিমালয় পর্বতমালা। এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য মোটামুটি 2400 কিলোমিটার, আর এই প্রস্থটা মোটামুটি 150 থেকে 400 কিলোমিটার। কোথাও বেশি আছে, কোথাও কম আছে। তাহলে হিমালয় পর্বতমালা দৈর্ঘ্যে 2400 কিলোমিটার, প্রস্থে 150 থেকে 400 কিলোমিটার। 150 থেকে 400 বলতে এই দিকটা মোটা, এইদিকে হয়তো চিকন, এদিকে চিকন, এদিকে চিকন, এই জন্য বলছি 150 থেকে 400। এই পর্বতমালাকে আমরা যদি প্রস্থ বরাবর ভাগ করি, 4 ভাগে ভাগ করা যাবে। প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করা যাবে। এটা হচ্ছে কেকের টুকরা, ব্লেড দিয়ে কেটে দিব, 4টা কেক পাবো। 4টা কেক, খুব ভালো করে মন দাও, অনেক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসবে, অনেক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। 4টা ভাগের মধ্যে নিচেরটার নাম হচ্ছে শিবালিক। ক্লিয়ার না হইলে পরে এমসিকিউতে মিস চলে যাবে প্রশ্ন। একদম নিচেরটার নাম হচ্ছে শিবালিক। অর্পিতা ঘুমাচ্ছ কেন? তারপরেরটার নাম হচ্ছে হিমাচল, তারপরেরটার নাম হিমাদ্রি, এটার নাম হচ্ছে ফ্রান্স। শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয়, ফ্রান্স হিমালয়। এর মধ্যে হিমাদ্রি হিমালয় হচ্ছে সর্বোচ্চ। এর গড় উচ্চতা 6100 মিটার, মানে এত উঁচু। হিমাদ্রি হিমালয় হচ্ছে সব থেকে বেশি উঁচু, গড় উচ্চতা 6100 মিটার। এই যে হিমাদ্রি হিমালয়, সবগুলোই আমি হিমাদ্রি দিয়ে বলছি। হিমাদ্রি হিমালয় উত্তর দিকে ঢালু, আর দক্ষিণ দিকে, মানে আমরা যে দিক থেকে হিমালয়ে যাব, দক্ষিণ দিকে খাড়া। খাড়া বোঝো তো, চট করে কেউ উঠতে পারবে না। আর ঢালু মানে উঠতেও পারবে, আর হাতির মতো পায়ে এরম করে দিয়ে ছেলছেল করে নেমেও যেতে পারবে। তাহলে এই হিমালয়, এই 3টা হিমালয়, 1 2 3টা হিমালয়ই দক্ষিণ দিকে হচ্ছে খাড়া, আর উত্তর দিকে হচ্ছে ঢালু। এইটা সব থেকে বেশি উঁচু, এইটাও যথেষ্ট উঁচু। এটা 6000 মিটার।
গড় উচ্চতা, গড় হিমাচলের গড় উচ্চতা ৩৭০০ থেকে ৪৫০০ মিটার, আর শিবালিকের গড় উচ্চতা ৯০০ থেকে ১১০০ মিটার। ইংরেজি বাংলা সব মিশাল হয়ে গেছে। শিবালিকের গড় উচ্চতা ৯০০ থেকে ১১০০ মিটার। আমরা যদি এই পাশ থেকে দেখি, এই দিক থেকে যদি হিমালয় দেখি, এইটা তো সবার প্রথমে আমাদের চোখে পড়বে। তারপরে এইটার থেকে এটা বেশি উঁচু, এটাও চোখে পড়বে। এইটার থেকে এটা আরো উঁচু, এটাও আমাদের চোখে পড়বে। এইটা এত উঁচু হওয়ার পরেও আমাদের চোখে পড়বে না, কারণ এইটার থেকে কম। তাহলে এইটা যেন লুকানো আছে ব্যাপারটা। আমরা যদি এদিক থেকে দেখি কেমন মনে হবে? মনে হবে যে এই ট্রান্স হিমালয়টা লুকানো আছে। এই লুকানো আছে জন্য এর নাম ট্রান্স। এদিক থেকে দেখলে কি এটাকে দেখা যাবে? এত উঁচু হওয়ার পরেও দেখা যাবে না। এটা দেখা যাবে, তার থেকে এটা উঁচু দেখা যাবে, তার থেকে এটা উঁচু দেখা যাবে। মানে এটা ওকে পুরোপুরি ঢাকতে পারবে না, এ ওকে পুরোপুরি ঢাকতে পারবে না, কিন্তু এ ওকে পুরোপুরি ঢেকে দিবে। এই তাহলে ট্রান্স হিমালয়টা এদিক থেকে দেখলে দেখা যাবে না, এই জন্য এর নাম ট্রান্স হিমালয়। পরে আরো আসবো ট্রান্স হিমালয়ে। আবার আরো বলছি, কিছু কিছু জিনিস মনে রাখবে। এটা খুব উঁচু, তাহলে এটাতে সারা বছর বরফে ঢাকা থাকে, এর জন্য এর নাম হিমাদ্রি। হিমাদ্রি বা হিমগিরি, হিমাদ্রি বা হিমগিরি সারা বছর বরফে ঢাকা থাকে। এটা তুলনামূলক কম উঁচু, মানে এইখানে ঠান্ডা ঠান্ডা, এখানে যে বরফে ঢাকা ছিল তাহলে এখানে গাছপালা সেরকম পাওয়া যাবে না। তার থেকে যেটা কম, হিমাচল তুলনামূলক কম উঁচু কিন্তু যথেষ্ট উঁচু, তাহলে ঠান্ডা আবহাওয়া পাওয়া যাবে। আবার যেহেতু বরফে ঢাকা থাকে না, তাই গাছপালাও পাওয়া যাবে। তাহলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও থাকবে, সৌন্দর্যও থাকবে। তারপরে শিবালিক, এখানে গাছপালা তো পাওয়া যাবেই, অনেক কম উঁচু, কিন্তু ঠান্ডা আবহাওয়াটা অত ভালো পাওয়া যাবে না। তাহলে তুমি কোথায় ঘুরতে যাবা? হিমাচলে ঘুরতে যাবে। তাহলে যত শৈল শহরগুলো আছে, যত শৈল শহরগুলো আছে কোথায় অবস্থিত? হিমাচল হিমালয়ে অবস্থিত। কারণ কি? ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাওয়া যাবে, সৌন্দর্যও পাওয়া যাবে। এই জন্য শৈল শহরগুলো হিমাচল হিমালয়ে অবস্থিত। কারো বুঝতে অসুবিধা আছে? এই যে শিবালিক হিমালয়, এইটা আসলে এই হিমাদ্রি আর হিমাচল হিমালয় ক্ষয়প্রাপ্ত হয়ে এইটা তৈরি হয়েছে। হিমাদ্রি আর হিমাচল হিমালয়ের ক্ষয়প্রাপ্ত অংশগুলো জমা হয়ে শিবালিক হিমালয় তৈরি হয়েছে। তাই শিবালিক হিমালয় প্রচন্ড ধসপ্রবণ। এটা অত শক্তপোক্ত নয়, প্রচন্ড ধসপ্রবণ। আর এটা নিরবিচ্ছিন্ন নয়, মানে একটা না এই মাথা থেকে ওই মাথা যায় নাই। একে তো ক্ষয়প্রাপ্ত অংশ, তার মধ্যে ধসপ্রবণ, তাহলে মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে, মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে। মানে তুমি অনায়াসেই শিবালিক পর্বত শৃঙ্গটাকে অতিক্রম করে যাইতে পারবা। মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওদিক দিয়ে ঢুকে পড়বো। মানে বেড়া দেওয়া আছে, মাঝখানে মাঝখানে বেড়া নাই, ছাগল তো ঢুকবেই, তাই না? তাহলে শিবালিক হিমালয় নিরবিচ্ছিন্ন নয়, আর কি ধসপ্রবণ। তাহলে আমাদের এটা অতিক্রম করার জন্য কোনো কষ্টকর ব্যাপার নয়, আমরা অনায়াসে যাইতে পারবো। এরপরে হিমাচল হিমালয়, এইটাও সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন নয়, এটারও মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলোকে বলে উপত্যকা। এই শিবালিক আর হিমাচলের মাঝখানের উপত্যকাকে বলে দুন উপত্যকা। যেমন দেরাদুন, পাটলিদুন, কোটাদুন। কোন জায়গাটা? শিবালিক আর হিমাচলের মাঝখানের উপত্যকাকে বলে দুন উপত্যকা। আর এই যে হিমাচল হিমালয়ের মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে উপত্যকাগুলো, এখানে আছে আমাদের কাশ্মীর উপত্যকা, কুলু, কাংড়া, আর বিভিন্ন শৈল শহর যেমন সিমলা, নৈনিতাল, দার্জিলিং,
এই শৈল শহরগুলো হিমাচল হিমালয়ে আছে। এই প্রত্যেকটাই কিন্তু দক্ষিণ দিকে খাড়া আর উত্তর দিকে ঢালু। হিমাচল হিমালয়েও আমরা অতিক্রম করতে পারবো, কারণ একটানা যায় নাই। কিন্তু হিমাদ্রি হিমালয় নিরবিচ্ছিন্ন, এই মাথা থেকে শুরু হয়েছে ওই মাথা পর্যন্ত একটানা চলে গেছে। ফলে হিমাদ্রি হিমালয় আমরা ক্রস করতে পারবো না। এর জন্য গিরিপথ অতিক্রম করতে হবে। গিরিপথ মানে ওই পাহাড়ের উপরেই উঠতে হবে। পাহাড়ের উপর দিয়ে রাস্তা উঠে নেমে বিভিন্ন সরু সংকীর্ণ বিপজ্জনক গিরিপথ দিয়েই পার হইতে হবে। দ্বিতীয় কোনো রাস্তা নাই। ক্লিয়ার হচ্ছে? হিমাদ্রি হিমালয় নিরবিচ্ছিন্ন নয়, একটা না। সাগরিকা তো ঘুমিয়ে পার করে দিল। আচ্ছা। নর্থ সিকিমটা হিমাচলে আসবো। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা? এবারে আবার নিচের থেকে আসছে শিবালিক থেকে। শিবালিকে গত ম্যাপে দেখেছো এই জায়গাটা আমাদের জম্মু, তাই না? শিবালিকে সব থেকে পশ্চিমে আছে জম্মু পাহাড়। জম্মু অ্যান্ড কাশ্মীর যে আমাদের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে আছে জম্মু পাহাড়। এটা কার? শিবালিকের। ওই যে নিচু 900 থেকে 1104 গড় উচ্চতা, জম্মু পাহাড়। তারপরে এখানে উত্তরাখণ্ডে আছে ধ্যান, দুন্দোয়া। পাহাড়গুলোর নাম পরপর মনে রাখতে হবে। যদি প্রশ্ন একটু কঠিন করে তাহলে 4টা পাহাড়ের নাম দিয়ে বলবে পশ্চিম থেকে পূর্বে সাজাও বা পূর্ব থেকে পশ্চিমে সাজাও। তাহলে জম্মুতে আছে জম্মু পাহাড়, উত্তরাখণ্ডে আছে ধ্যান, দুন্দোয়া। তারপরে এই জায়গাটা নেপাল, ভারতের অংশ নয়। এখানে আছে চুড়িয়া, নেপালে আছে চুড়িয়া পাহাড়। তারপরে শুরু হয়ে গেল আমাদের সিকিম, দার্জিলিং, অরুণাচল প্রদেশ। এখানে পরপর কয়েকটা পাহাড়ের নাম মনে রাখতে হবে। ডাফলা, 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 মিরি, অ্যাবোর, মিসমি। নোট দেওয়া থাকবে, নাম বানান টানান কোনো অসুবিধা থাকবে না। ডাফলা, মিরি, অ্যাবোর, মিসমি, এগুলো শিবালিকের বিভিন্ন পাহাড়। শিবালিকের বিভিন্ন পাহাড়। এটা হচ্ছে জম্মু পাহাড়, ধ্যান, দুন্দুয়া, চুড়িয়া, ডাফলা, মিরি, অ্যাবোর, মিসমি। ডালিয়ার মা আমার মাসি, ডালিয়ার মা আমার মাসি। ডাফলা, মিরি, অ্যাবোর, মিসমি। ডাফলা, মিরি, অ্যাবোর, মিসমি, পরপর। ডাফলা, মিরি, অ্যাবোর, মিসমি। বলো পরপর মনে মনে মুখস্থ করে ফেলো। পরপর মনে মনে মুখস্থ করে ফেলো সবগুলো। জম্মু, ধ্যান, দুন্দোয়া, চুড়িয়া, ডাফলা, মিরি, অ্যাবোর, মিসমি। এটা জম্মুতে আছে, এটা উত্তরাখণ্ডে আছে, নেপালে আছে। এগুলো শুরু হয়েছে সিকিম, দার্জিলিং থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পরপর। ডাফলা, মিরি, অ্যাবোর, মিসমি। ক্লিয়ার হলো? এগুলো কোন কোন শৃঙ্খলার? শিবালিকে। শিবালিকে এগুলো আছে। তার উপরে ছিল আমাদের হিমাচল হিমালয়। পীর পাঞ্জাল,
ধওলাধর, মুসৌরি আর নাকটিব্বা। পীর পাঞ্জাল, ধওলাধর, মুসৌরি, নাকটিব্বা। পীর পাঞ্জাল জম্মু কাশ্মীরে আছে। ধওলাধর ওই যে আমাদের ফুল আঁকছিলাম মনে আছে, উপরেরটা ছিল হিমাচল প্রদেশ, ধওলাধর আছে হিমাচল প্রদেশে, আর এটা উত্তরাখণ্ডে। পীর পাঞ্জাল, ধওলাধর, মুসৌরি, নাকটিব্বা। পীর পাঞ্জাল, ধওলাধর, মুসৌরি, নাকটিব্বা। নেপালে আছে মহাভারত, নেপালে আছে মহাভারত। এই পাশটা তো ধীরে ধীরে চিকন হয়ে গেছে না, এই যে চিকন হওয়া শুরু হলো এই পাশে আর নাই। কে নাই? হিমাচল নাই। হিমাচলের পরপর নামগুলো তাহলে কি হইলো? পীর পাঞ্জাল, ধওলাধর, মুসৌরি, নাকটিব্বা, মহাভারত। পীর পাঞ্জাল, ধওলাধর, মুসৌরি, নাকটিব্বা, মহাভারত। এরপরে চলে আসবো হিমাদ্রি। হিমাদ্রি তো একটাই পর্বত শৃঙ্গ, সরি পর্বতমালা, একটানা চলে গেছে। তাহলে এখানে পর্বতমালা এরকম আলাদা আলাদা নাম পাবো না, একটাই গেছে। কিন্তু ওই পর্বতমালার কতগুলো শৃঙ্গের নাম মনে রাখতে হবে। পর্বতমালা কি অনেকগুলো শৃঙ্গ মিলে তো মালা হয়, অনেকগুলো ফুল দিয়ে মালা হয়। সেই ফুলগুলোর নাম মনে রাখতে হবে পর পর। খুব ভালো করে মন দাও। প্রথমে ভারতের পার্টটা বলবো, তারপরে নেপালের পার্টটা বলবো, তাহলে বেশি মনে থাকবে। ভারতে আছে এন কে এন কে এন। ভারতে আছে এন কে এন। এটার নাম নাঙ্গা। শুরুতেই বলছিলাম এগুলোর উচ্চতাটা পড়তে হবে। প্রশ্ন কঠিন করে দিলে বলবে উচ্চতা অনুসারে সাজাও, প্রশ্ন কঠিন করে দিলে বলবে উচ্চতা অনুসারে সাজাও। কয়েকটা পর্বত শৃঙ্গের উচ্চতা মনে রাখতে হবে। নাঙ্গা হচ্ছে ৮,১২৬ মিটার নাঙ্গা। তারপরে হচ্ছে কামেট, কামেট হচ্ছে ৭,৭৫৬ মিটার। তারপরে নন্দা দেবী, নন্দা দেবী হচ্ছে ৭,৮১৭ মিটার। নাঙ্গা, কামেট, নন্দা দেবী। আবারও আছে কে, এটা কে বলতে পারবে? কাঞ্চনজঙ্ঘা ৮,৫৯৮ মিটার। এটা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, এটা হবে না, এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নয়। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, মানে ভারতে এর থেকেও উঁচু শৃঙ্গ আছে। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ৮,৫৯৮ মিটার। আর এটা হচ্ছে নামচা বারোয়া ৭,৭৫৬ মিটার। নামচা বারোয়া একদম লাস্টে আছে অরুণাচল প্রদেশে, নাঙ্গা একদম শুরুতে আছে জম্মু কাশ্মীরে। কামেট আর নন্দা দেবী উত্তরাখণ্ডে আছে। এই কামেটের আগে একটা বান্দরপুচ, হিন্দি নাম, বাংলায় বলবে বানরের লেজ, বান্দরপুচ বলে একটা পাহাড় আছে। এই কামেট আর বান্দরপুচের মাঝখানে আমাদের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, এই দুইটা হিমবাহ কোথায় আছে? ওই বান্দরপুচ আর কামেটের মাঝখানে। যখন নদ নদী পড়বো তখন কাজে লাগবে। কি বললাম? কামেট আর নন্দা দেবী এরা উত্তরাখণ্ডে আছে, এটা হচ্ছে জম্মুতে। এই কামেটের আগে আর বান্দরপুচের পরে এই দুটোর মাঝখানে আছে আমাদের কেদারনাথ, বদ্রীনাথ,
গঙ্গোত্রী হিমবাহ, যমুনেত্রী হিমবাহ। তাহলে এগুলো ভারতের পার্ট গেল, হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলোর মধ্যে কিছু। এবার নেপালে কি কি আছে? নেপালে মানে এইটুকুর মধ্যে হিমাদ্রি হিমালয়ের কি কি শৃঙ্গ আমাকে মনে রাখতে হবে। ধবলগিরি, অন্নপূর্ণা, মনসালু, গৌরীশঙ্কর, এভারেস্ট, মাকালু, ড্যামজেম, ড্যামজেম, এনকেএন কেএন, এনকেএন কেএন, মাঝখানে আছে ড্যামজেম। ধবলগিরি, অন্নপূর্ণা, মনসালু, গৌরীশঙ্কর, এভারেস্ট, মাকালু। ধবলগিরি ৮,১৭২ মিটার, এটা ৮,০৭৮ মিটার। মনসালু ৮,১৩৫ মিটার। গৌরীশঙ্কর ৭,০০০, মোটামুটি ৩৫ মিটার। এভারেস্ট ৮,৮৫০ মিটার। এটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ৮,৮৫০ মিটার। মাকালু ৮,৪৪৮ থেকে ৫০ হয়ে গেছে। এটা ৮,৪০০, মোটামুটি ৯১, একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে ড্যামজেম। মাকালুও কিন্তু ভালো উঁচু, ৮,৪০০-র বেশি। তাহলে দেখতে পাচ্ছ এক একটা পাহাড় যার উচ্চতা ৮,০০০ করে প্রায়। এখানে যতগুলা নাম লিখছি তার মধ্যে এইটা ৮,০০০ পার হয়েছে, এইটা ৮,০০০ পার হয়েছে, এইটা ৮,০০০, এটা ৮,০০০, এটা ৮,০০০, এটা ৮,০০০, এটা ৮,০০০। আমাদের এই হিমালয় পর্বতমালা বাদে অন্য যে কোনো মহাদেশে যদি যাও, তার সর্বোচ্চ শৃঙ্গ হয় ৫,৫০০ থেকে ৬,০০০, সর্বোচ্চ শৃঙ্গ। আর এখানে এক একটা ৭,০০০-এর উপরে। তাহলে কতটা উঁচু? এই পর্যন্ত কোথাও অসুবিধা? এই যে এখানে পীর পাঞ্জাল ছিল, আর এটা হচ্ছে আমাদের হিমাদ্রি। ম্যাপটা দেখতে বলি নাই, ম্যাপে না, এখানে আছে ম্যাপটা। আমি নামগুলো এখানে লিখছি, ওখানে তো জায়গা হয় না। এই পীর পাঞ্জাল আর এই যে হিমাদ্রি, এর মাঝখানে আমাদের কাশ্মীর উপত্যকা আছে। পীর পাঞ্জাল আর হিমাদ্রির মাঝখানে কাশ্মীর উপত্যকা আছে। এই কাশ্মীর উপত্যকা থেকে যদি আমরা ওই দিকে যাইতে চাই, তাহলে হিমাদ্রি ক্রস করতে হবে। তাহলে আমার কি লাগবে? গিরিপথ লাগবে। গিরিপথ হতে পারে, অথবা টানেল হতে পারে। টানেল কি? সুড়ঙ্গ, মাটির তলা দিয়ে রাস্তা বানায় যাইতে হবে। তাহলে আমরা যদি কাশ্মীর উপত্যকা থেকে এইদিকে কে আছে? এদিকে শ্রীনগর আছে, জম্মু কাশ্মীরের আগের রাজধানী। তারপরে লাদাখ আছে, লাদাখের মেইন শহর হচ্ছে লে। তাহলে আমরা কাশ্মীর থেকে যদি লেতে যাইতে চাই, গিরিপথ অবশ্যই ব্যবহার করতে হবে। তাছাড়াও আমরা এদিক থেকেও যদি কাশ্মীরে যাইতে চাই, ফাঁকা তো আছে, ফাঁকা আছে অনেক দূরে। এদিকে পীর পাঞ্জাল আছে, এদিক থেকে যদি কাশ্মীর উপত্যকা যাইতে চাই, পীর পাঞ্জাল অনেক বড়। আমাদের চট করে তো ওই ফাঁকাগুলো পাবো না যে চট করে ঢুকে যাব। তাহলে কাশ্মীর উপত্যকাতে যাইতে গেলেও কিছু গিরিপথ লাগে, অথবা টানেল লাগে। কাশ্মীর উপত্যকাকে ওই পাশে যাইতে গেলেও কিছু গিরিপথ বা টানেল লাগে। গিরিপথ আমরা পরের দিন পড়ব, কিন্তু আপাতত নোটে এই নামগুলো বলা থাকবে, অবশ্যই পড়ে আসবে। তাহলে পরের দিন আমার পড়াইতে সুবিধা হবে। ক্লিয়ার হলো? এইটুকু পর্যন্ত কোথাও অসুবিধা? এখন বুঝেছো? মন দিচ্ছ না ঘুম পাচ্ছে? বুঝে দিলাম এইটুকু। এখানে কিছু প্রশ্রবণ আছে,
প্রস্রবণের নামগুলো মনে রাখতে হবে। প্রস্রবণ কি জিনিস? এই যে মাটির নিচে জল আছে, মনে করো এখানে মাটির নিচে এখানে জল আছে, এই জলটা দেখা গেল এতটুকু জায়গা আমার শক্ত মাটি আর এতটুকু জায়গা আমার নরম মাটি, মানে জলটা এদিক দিয়ে ঢুকে পড়ছে, এখানে আছে জলটা, এখানে জলটা আছে। আর এই জায়গাটার মাটিটাও এরকম একটু গর্ত টাইপের। এখন যদি এইখানে আমি একটা পাইপ দিয়ে একটুখানি ফুটো করে দিই, জল সবসময় চায় সমান উচ্চতায় উঠতে। এই একই জল, একই ধারার জল এত উঁচুতে আছে, তাহলে এখানে ফুটো করে দিলে এই জলটাও উপরে উঠবে ফোয়ারার মতো। এটাকে বলে প্রস্রবণ। আমাদের কাশ্মীরের ভেরনাক একটা উষ্ণ প্রস্রবণ। উষ্ণ মানে গরম। কেন গরম? এই লাভা ম্যাগমার সংস্পর্শে ছিল জলটা। কাশ্মীরের ভেরনাক হচ্ছে একটা উষ্ণ প্রস্রবণ। এখান থেকে ঝিলাম নদীর উৎপত্তি। এছাড়াও অনন্তনাগ আর তপ্তপানি, এই টোটাল তিনটা নাম বললাম, এরা হিমালয়ের উষ্ণ প্রস্রবণ। কি কি নাম বললাম? ভেরনাক, এটা কাশ্মীরে আছে, এটা থেকে ঝিলাম নদীর উৎপত্তি। এই তিনটা কথা মনে রাখতে হবে। আর দুইটা উষ্ণ প্রস্রবণের নাম কি বললাম? অনন্তনাগ আর তপ্তপানি। হিমালয়ের একটা শীতল প্রস্রবণও আছে, সেটা দেরাদুনে আছে, ওর নাম সহস্রধারা। দেরাদুনে আছে সহস্রধারা। তাহলে হিমালয়ের টোটাল 4টা প্রস্রবণের নাম বললাম, ভেরনাক, অনন্তনাগ, তপ্তপানি, এই তিনটাই উষ্ণ। আর দেরাদুনে আছে সহস্রধারা, এটা শীতল প্রস্রবণ। আমরা 3টা পর্বতমালা সম্পর্কে অল্প বিস্তর জানলাম। এখনো একটা বাকি আছে, ট্রান্স হিমালয়, যেটা এদিক থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ওইটা প্রচন্ড উঁচু, তবুও দেখা যাচ্ছে না, কারণ তার সামনে আরেকটু বেশি উঁচু হিমাদ্রি আছে। ট্রান্স হিমালয়ে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পরপর 4টা পর্বতমালা আছে। এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। পরপর 4টা পর্বতমালা আছে ট্রান্স হিমালয়ে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, ট্রান্স হিমালয়ের আরেক নাম হচ্ছে টেথিস হিমালয়। কারণ এই 3টা পর্বতমালা যখন তৈরি হচ্ছিল, কোন 3টা? হিমাদ্রি, হিমাচল, শিবালিক। হিমাদ্রি তৈরি হয়েছে, ওই যে বললাম 7 কোটি বছর আগে প্রথম ভূ আন্দোলন হয়েছে, তখন তৈরি হয়েছে হিমাদ্রি। 2.5 থেকে 3 কোটি বছর আগে দ্বিতীয় ভূ আন্দোলন হয়েছে, তখন তৈরি হয়েছে হিমাচল। আর 50 লক্ষ থেকে 2 কোটি বছর আগে তৃতীয় তথা শেষ ভূ আন্দোলন হয়েছে, তখন তৈরি হয়েছে শিবালিক। তাহলে ট্রান্স হিমালয় কখন তৈরি হলো? এটা আগে থেকেই ছিল। টেথিস সাগর যখন ছিল তার আগে থেকেই ছিল, এই জন্য এর নাম টেথিস হিমালয়। এবং এটা হিমালয়ের পার্ট না, হিমালয়ের সঙ্গে একসঙ্গে আছে। এই হিমালয়তে এই 3টা যারা তৈরি হইলো, মঙ্গিল পর্বত আর এই টেথিস হিমালয় আগে থেকেই ছিল। ওই যখন 2টা ভাগ হচ্ছিল, 75 কোটি বছর আগে ভাগ হইলো, 30 কোটি বছর আগে আবার জোড়া লাগলো, 27 কোটি বছর আগে জোড়া কমপ্লিট হইলো, ওই যে আগেকার যে ঘটনা, তখনই আমাদের টেথিস হিমালয় তৈরি হয়েছিল। এখনকার 7 কোটি বছর থেকে যে আমরা পড়াশোনা করতেছি, এখনকার নয় এটা। এই জন্য এর নাম টেথিস হিমালয়। ঠিক আছে, এটা এই হিমালয়ের অংশই নয়। চলো, টেথিস হিমালয়ে 4টা পর্বতমালা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটার নাম কারাকোরাম পর্বতমালা, এটা লাদাখ পর্বতমালা, এটা কৈলাস পর্বতমালা,
এটা জাস্কার পর্বতমালা। কারাকোরাম, লাদাখ, কৈলাস, জাস্কার। তার মধ্যে কৈলাসটা ভারতে নাই, তিব্বতে আছে। তিব্বত এখন আর কোনো স্বাধীন দেশ নয়, চীনের অংশ। আমরা তিব্বতী বলবো, চীনের বলতে ভালো লাগে না, কেমন যেন ওটা শিয়াল শিয়াল মনে হয়। তাহলে হলো কি, কারাকোরাম, লাদাখ, কৈলাস, জাস্কার। কা লা কই যাস, কালা কই যাস, কারাকোরাম, লাদাখ, কৈলাস, জাস্কার। কালা কই যাস, বুঝছে? কারাকোরাম, কারাকোরাম হচ্ছে এর গড় উচ্চতা যদি বলো তাহলে হিমালয়ের থেকেও বেশি। মানে এখানে কারাকোরামের কে এবং যতগুলা শৃঙ্গ আছে, প্রথম শৃঙ্গের নাম K1, 2 নম্বর শৃঙ্গের নাম K2, 3 নম্বর K3, 4 নম্বর K4, 5 নম্বর K5, যতগুলো শৃঙ্গ আছে এইভাবে নামকরণ করা হচ্ছে। এর এক একটা শৃঙ্গের উচ্চতা 8000-এর উপরে, এত উঁচু। তার মধ্যে K2 হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম এবং ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। 8611। কাঞ্চনজঙ্ঘা ছিল 8598। এই ধরল বুঝলা, পাশাপাশি 13 কিলো এটা মিটারে, হ্যাঁ 13 মিটার বেশি হচ্ছে K2। এটা 8598 মিটার ছিল, আর K2 হচ্ছে 8611 মিটার। এটা আমরা বলছি ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2। এর আরেক নাম গডউইন অস্টিন। কেউ কেউ বলবে স্যার এটা পাকিস্তানে আছে, অনেকেই বলবে, অনেক বইয়েও লেখা আছে। যারা যারা বলবে তারা তারা পাকিস্তানের টানটপলা নিয়ে চলে যাও। পাকিস্তানের প্রতি যদি এত প্রীতি থাকে, আমাদের জায়গা ওরা দখল ধরে আছে, আমরা মানবো না, তাই না? এই যে এই জায়গাটাতে একটা কুকুরে কামড় দিয়ে খেয়ে নিয়েছে, এই জায়গায় একটা শিয়ালে কামড় দিয়ে খেয়ে নিয়েছে, আমরা এখনো তাড়ানোর ব্যবস্থায় আছি। খেলেই কি দিয়ে দিব নাকি? হ্যাঁ। তাহলে K2 বা গডউইন অস্টিন ভারতের উচ্চতম শৃঙ্গ। K5, K5 এর আরেক নাম গ্যাসের ব্রুম 1, গ্যাসার ব্রুম বা গ্যাসের ব্রুম। আর K4 এর নাম গ্যাসের ব্রুম 2, গ্যাসের ব্রুম 1, গ্যাসের ব্রুম 2। ঠিক আছে? এই K5টা, এই K2, K3, K4, K6 এরকম 40 যেটা লুকানো আছে, মানে দেখা যায় না। এই দিক থেকে গেলে দেখা যায় না, যে হিডেন পিকও বলা হয়। গ্যাসের ব্রুম 1 বা হিডেন পিক। K5 হচ্ছে গ্যাসের ব্রুম 1 বা হিডেন পিক। আচ্ছা, এটা এত উঁচু উঁচু সব পর্বত, তাহলে এখানেও সারা বছর বরফে ঢাকা থাকে, এখানেও সারা বছর বরফে ঢাকা থাকে। একে বলা হয় বসুধার ধবল শীর্ষ, বসুধার ধবল শীর্ষ। আর এইটা পর্বতগুলো কালো রঙের, এই জন্য একে কৃষ্ণগিরিও বলা হয়। কৃষ্ণগিরি আর বসুধার ধবল শীর্ষ। তাহলে কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম, কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম গডউইন অস্টিন বা K2। এরপরে আছে লাদাখ। লাদাখ শৃঙ্গ, এরও গড় উচ্চতা 6000 মিটার। লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্টোক কাংড়ি। বানানটা লিখতেছি যাতে মনে থাকে। স্টোক
কাংরি। যদি বলে লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে আমরা এইভাবে মনে রাখলেই মনে থাকবে, লাস্ট। লাস্ট মানে জানো? লাস্ট মানে হচ্ছে আকাঙ্ক্ষা, লাস্ট। লা দিয়ে লাদাখ আর এস টি দিয়ে স্টোক। তাহলে লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ আমরা লাস্ট কথাটা মনে রাখলে মনে থাকবে। লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ স্টোক কাংরি। এই লাদাখ আর এই কারাকোরামের মাঝখানে এই জায়গাটা হচ্ছে লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি এটা ভারতের উচ্চতম মালভূমি, ভারতের উচ্চতম মালভূমি। এইখানে ওই লাদাখ মালভূমিতে সিয়াচেন হিমবাহ আছে। সিয়াচেন হিমবাহ, সিয়াচেন হিমবাহ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ। আসলে এইটাকে তোমরা বৃহত্তম ভাবতে পারো, কারণ পৃথিবীর বৃহত্তম হিমবাহ হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা বলতে কুমেরু, যেটা সারা বছর বরফেই ঢাকা থাকে, ও তো বৃহত্তম হবেই। কুমেরু মহাদেশ যে আছে, ওই জায়গাটা তো সারা বছর বরফেই ঢাকা থাকে, ও তো বৃহত্তম হবেই, পুরা মহাদেশ। নামটা ভুলে গেছি। তাহলে আন্টার্কটিকাতে আছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ, ও তো বৃহত্তম হবে। ও দৈর্ঘ্যে প্রায় 400 কিলোমিটার, প্রস্থে 100 কিলোমিটার, এত বড় হিমবাহ। ওইটা বাদ দিলে পরে সিয়াচেন হচ্ছে বৃহত্তম দীর্ঘতম হিমবাহ। এই সিয়াচেন হচ্ছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। কার্গিল যে হয়, কার্গিল, এই সিয়াচেনেই কার্গিলের যুদ্ধ হচ্ছিল। সিয়াচেন হচ্ছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। সিয়াচেন ছাড়াও এখানে আরো অনেক হিমবাহ আছে, তার মধ্যে 3টা নাম মনে রাখবে। বলো অর্পিতা, তুমি বলো। সিয়াচেন ছাড়া আরো 3টা হিমবাহের নাম বলো। সিয়াচেনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হচ্ছে বিয়াফো। সিয়াচেন, বিয়াফো, হিসপার, বল্টারো, এই 4টা হিমবাহের নাম মনে রাখবো। সিয়াচেন, বিয়াফো, হিসপার, বল্টারো। এগুলো কোথায় আছে? এই লাদাখে আছে। লাদাখের পরে কৈলাস। কৈলাস বেশি পড়াশোনা করার দরকার নেই, আমাদের নাই। তারপরে হচ্ছে জাস্কার। জাস্কারের সর্বোচ্চ শৃঙ্গের নাম মনে রাখতে হবে। জাস্কারের সর্বোচ্চ শৃঙ্গের নাম মনে রাখতে হবে। জাস্কার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিওপার্গেল। জাস্কারের সর্বোচ্চ শৃঙ্গ লিওপার্গেল। জালি মনে রাখবো। লিওপার্গেল যদি মনে না থাকে, অপশনে দেখবো লি কোথায় আছে, অপশন তো থাকবে 4টা। তাহলে জাস্কারের সর্বোচ্চ শৃঙ্গ লিওপার্গেল। মোটামুটি সবকিছুই বললাম, এরপরে নোট দেওয়া থাকবে। নোটটা বোঝা হয়ে গেছে, এখন মুখস্থ করতে হবে, কোনো পয়েন্ট বাদ গেলে চলবে না। বলো, কারো কোনো প্রশ্ন? বলো তো দেখি, লাদাখের সর্বোচ্চ শৃঙ্গের নাম? লাদাখের ওই যে স্যার স্টোন, স্টোক কানিং, স্টোক কাংরি। বলো, জাস্কারের সর্বোচ্চ শৃঙ্গ লিওপার্গেল। কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ কেটু। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
চারটা হিমবাহের নাম শুনলা বলো? প্রথমটা সিয়াচেন, বিয়াফো, হিসপার, বল্টারো। আমরা ট্রান্স হিমালয় কেন দেখতে পাই না? কারণ হিমালয়ের উচ্চতা একটু বেশি। হিমাদ্রি হিমালয় মাঝখানে চলে আছে, সেটা দিয়ে ট্রান্সটা লুকানো আছে। আমরা কোন জায়গায় ঘুরতে যাব? কোন হিমালয়ে? কেন হিমাচলে কেন যাব? শৈলস্বরগুলো রয়েছে ওখানে। শৈলস্বর কেন আছে? গাছপালা রয়েছে, বরফও রয়েছে, আমাদের ঠান্ডা প্রাকৃতিক সৌন্দর্যও আছে, আর পাহাড়ে ঘুরতে যাওয়ার মেইন উদ্দেশ্য ঠান্ডা, সেটাও পাবো। এই হিমালয় এইদিকে যেতে যেতে হঠাৎ করে দক্ষিণ দিকে হাঁটুয়া ভাস করে দিছে। সিনট্যাক্সিয়াল ব্যান্ড। হাঁটু ভাস, এটাকে বলে সিনট্যাক্সিয়াল বেন্ড। বেন্ড মানে ভাঁজ, সিনট্যাক্স ইংরেজিতে সিনট্যাক্স মানে গঠন, গঠনগত ভাঁজ। তাহলে এইটাকে বলে সিনট্যাক্সিয়াল বেন্ড। এবং এই বেন্ডের মধ্যেও কিছু পর্বতমালা আছে। এই হাঁটু ভাঁজ করাতে আমাদের কি লাভ হচ্ছে? ভারত আর মায়ানমারের মধ্যে বর্ডার তৈরি করে দিছে। আমাদের এক্সট্রা করে কাঁটাতারের বেড়া না দিলেও হবে, এমন একটা ব্যাপার। এই সিনট্যাক্সিয়াল বেল্ট কোন কোন রাজ্যে আছে? অরুণাচল প্রদেশ, ভালো করে ম্যাপটা মনে করো। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। নাম কয়টা মনে রাখবো? উত্তর থেকে দক্ষিণে, ওই যে এই দিক থেকে যে যাচ্ছিলাম, ডালিয়ার মা আমার মাসি, ওই যে মাসি এখানে ছিল, মানে মিশমি, ওখান থেকে শুরু হাটুয়া ভাস। তারপরে পাটকই বুম, মিকির, বড়াই, লুসাই। এই পাঁচটা নাম মনে রাখবো। মিশি, পাটকই বুম, মিকির, বড়াই, লুসাই। মৌসুমী পাল মুখে বিড়ি লাগালো। মৌসুমী পাল মুখে বিড়ি লাগালো। ধরালোটা নাই, যে লাগালোটাই আছে, এল আছে না। তাহলে মৌসুমী হচ্ছে মিশমি, পাল হচ্ছে পাটকই বুম, মুখে হচ্ছে মিকির, বিড়ি হচ্ছে বড়াই, লাগালো হচ্ছে লুসাই। লুসাইকে মিজো পাহাড়ও বলে। ঠিক আছে, এগুলা কি এদিক থেকে এইদিকে পর পর। এছাড়াও আরো কিছু ছোট ছোট আঞ্চলিক নামও আছে। এই পাহাড়গুলোর আঞ্চলিক নামও আছে। যেমন নাগাল্যান্ডে বলবে এটা নাগাল্যান্ড পাহাড়। তারপরে যে যার যেটা অঞ্চল। নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম সারামতি। নাগাল্যান্ড পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সারামতি। নাসা। নাগাল্যান্ড পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সারামতি। ওইখানে মণিপুরের ইম্ফলে কৈবুল লামজাও বলে একটা ভাসমান ন্যাশনাল পার্ক আছে। ওটা পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। লোকটাক হ্রদের উপরে আছে। মণিপুরের ইম্ফলে লোকটাক হ্রদ, এটা পূর্বাঞ্চলের বৃহত্তম হ্রদ। তার উপরে কৈবুল লামজাও বলে একটা ভাসমান ন্যাশনাল পার্ক আছে। এটা পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কে এই নামটা আবারও আসবে যখন পড়বো। এখানে কি বললাম? লোকটাক হ্রদ। আমরা ওইখানে কয়েকটা হ্রদ এড়িয়ে গেছে।
ওই যে কাশ্মীর উপত্যকা ছিল, কাশ্মীর উপত্যকায় দুইটা বিখ্যাত হ্রদ আছে, একটা হচ্ছে ডাল, একটা হচ্ছে উলার। উলার হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। স্বাদু জল মানে মিষ্টি জল। আর ডাল কেন ইম্পর্টেন্ট? শ্রীনগর যে শহরটা আছে ওটা ডাল হ্রদের উপরে অবস্থিত। যদি কাশ্মীরের কোনো সিনেমা দেখে থাকো, দেখবে নৌকায় করে সবাই বাড়ি যাচ্ছে, নৌকা থেকে নেমে বাড়ি, বাড়ি থেকে নেমে নৌকা। ওই ডাল হ্রদের উপরে শ্রীনগর শহরটি অবস্থিত। এই যে বাংলাদেশের এইখানে এই জায়গাটা হচ্ছে আমাদের মেঘালয়, এখানেও কিছু পাহাড় আছে, তবে এই পাহাড়গুলো হিমালয়ের অংশ নয়। এই যে আমাদের উপদ্বীপীয় মালভূমি আছে, তার মধ্যে এইখানে আছে ছোটনাগপুর মালভূমি পশ্চিমবঙ্গে। এই ছোটনাগপুর মালভূমিটা আগে এত বড় ছিল, তারপরে এদিক দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, গঙ্গা নদী কিছু মালভূমি কেটে দিয়েছে, ক্ষয় করেছে, পরিসঞ্চয় করেছে, সমভূমি বানিয়ে দিয়েছে মাঝখানে। তারপরে বারে বারে ভূ আন্দোলন তো আছেই, দিয়ে এইটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা এখন মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমি। এখানে এই মালভূমিগুলোই যেটা একটু বেশি উঁচু সেটা পাহাড়। এখানে গারো, খাসি, জয়ন্তী আর নকরেক রয়েছে। আর ওই যে ডাকলা, ডাকলা ছিল না, ডাকলা কি মিরি, সম্ভবত মিরি হবে, আমি কনফিউজ এখন। ডাকলা বা মিরির মধ্যে যে কোনো একটা এই জায়গাতে আছে, ঠিক আছে। ওই যে ডাকলা, মিরি, এবং মিশ্রি চারটা যে ছিল, মেইনলি এই তিনটা, গারো, খাসি, জয়ন্তিয়া। এগুলো, এই পাহাড়গুলো কিন্তু হিমালয়ের অংশ নয়, এগুলো এই যে ছোটনাগপুর মালভূমির অংশ। এর মধ্যে গারো পাহাড়ের ওই যে হ্রদের নামটা ভুল হয়েছে, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। গারো, ও মনে পড়েছে, লাদাখে যে লবণাক্ত জলের হ্রদটা ছিল ওর নাম প্যাংগং। এখানে যে লবণাক্ত জলের হ্রদটা ছিল ওর নাম হচ্ছে প্যাংগং। আর গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, গান। আর খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে খালু মানে মেসো, লুং শিলং, লুং শিলং। এটা মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লুং শিলং। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, গান। খালু, খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ লুং শিলং। এটা মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে হিমালয় পার্বত্য অঞ্চল, এটা আমাদের ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এখানে সুউচ্চ প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, তাহলে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, এক নম্বর। দুই নম্বর, এখানে উত্তরে সাইবেরীয় ঠান্ডা হাওয়া ভারতে প্রবেশ করতে দেয় না, তাহলে ভারতে অতিরিক্ত শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করে। এদিককার মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত করে, ফলে সেটা রিটার্ন এসে বৃষ্টিপাত ঘটায়, যার জন্য এই মেঘালয়ের শিলং, শিলং, মৌসিনরাম, চেরাপুঞ্জি এই জায়গাটায় পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়। আর এই বনভূমির কাঠ, তারপরে বনজ সম্পদ এখানকার মানুষের প্রধান জীবিকা। এখানকার নদ নদী, যেহেতু সারা বছর বরফে ঢাকা থাকে পাহাড়গুলো, তাই বরফ গলা জলে এখানকার নদ নদী সারা বছর পুষ্ট থাকে। যেমন দক্ষিণ ভারতের নদী শীতকালে শুকিয়ে যায়, মানে যখন বর্ষা থাকে না শুকিয়ে যায়, এখানে শুকিয়ে যাওয়ার ব্যাপার নাই, বরফ গলা জল আসতেই থাকে।
আর আর ওই নদ নদীর পলি বাহনের ফলে এখান থেকে পাহাড় কেটে কেটে পলি নিয়ে আসার ফলে এখানে উত্তরের সমভূমিকে উর্বর করে, কৃষিকাজ খুব ভালো হয়। আর উত্তরের সমভূমি গঠনেও সাহায্য করে, ওই নদীগুলোই তো এই সমভূমিটা গঠন করছে। ওই নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র আর শতদ্রু হিমালয় সৃষ্টির আগে থেকেই ছিল, বাকিগুলো পরে হচ্ছে।